বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংকট ও আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর গৌরবময় ভূমিকার ভূয়সী প্রশংসা। আওয়ামী লীগ সরকারের তৈরি করা ভঙ্গুর অর্থনীতি মোকাবেলা বর্তমান সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, মন্তব্য তথ্য সম্প্রচার মন্ত্রীর। স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ তৈরি, আগস্টের দ্বিতীয়ার্ধে তফসিল ঘোষণা, জানালেন তথ্য সম্প্রচার উপদেষ্টা। স্বাস্থ্য খাতের বিদ্যমান সমস্যা দূর করার চেষ্টা করছে সরকার, বললেন ডাক্তার জুবাইদা রহমান। চট্টগ্রাম এবং পার্বত্য ৩ জেলায় ভারী বৃষ্টিপাত, রাঙামাটিতে পাহাড় ধসে মারা গেছে একজন, বান্দরবানের আটকে পড়া ৭৯ পর্যটক নিরাপদ স্থানে। বৈঠকে বসছেন ট্রাম্প। এবং বিশ্বকাপ ফুটবলে রাউন্ড অফ 16-এর ম্যাচে রাত 10টায় মিশরের মুখোমুখি হবে আর্জেন্টিনা, রাত 2টায় কলম্বিয়ার মুখোমুখি হবে সুইজারল্যান্ড। আসসালামু আলাইকুম। পিটিভি রাত 8টার সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি ফারিহা আঞ্জুম স্বর্ণা। শুনছিলেন শিরোনাম, এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় সশরীরে উপস্থিত হয়ে মাঠ পর্যায়ের সেনা সদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কাটালেন। আজ সকালে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনকালে প্রধানমন্ত্রী তারেক রহমান সেনা সদস্যদের উদ্দেশ্যে বলেন, দেশের জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে। তিনি জাতীয় সংকট ও আইন শৃঙ্খলা রক্ষায় পেশাদার প্রশিক্ষণ, শৃঙ্খলা ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার উপর গুরুত্বারোপ করেন। দেখুন খোরশেদ আলমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ মনিরুজ্জামান। দেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় সশরীরে উপস্থিত হয়ে মাঠ পর্যায়ের সেনা সদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কাটালেন। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৯ম পদাতিক ডিভিশনের অধীন আরবির গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় আকস্মিকভাবে উপস্থিত হয়ে বিস্তীর্ণ অংশ পায়ে হেঁটে পরিদর্শন। মহড়া চলাকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ফার্ম বেস এর বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং দায়িত্বপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং ও ইউনিট কমান্ডিং অফিসারের কাছ থেকে প্রশিক্ষণ কার্যক্রম ও কৌশলগত প্রস্তুতি সম্পর্কে অবহিত হন। তিনি একজন কমান্ডারের মৌখিক অপারেশনাল নির্দেশনা মনোযোগ দিয়ে শুনেন এবং সেনা সদস্যদের পরিচালিত একটি রেইড মহড়া প্রত্যক্ষ করেন। এছাড়া প্রধানমন্ত্রী যুদ্ধক্ষেত্রে সেনা সদস্যদের অবস্থান গ্রহণ, রণকৌশল, সমরাস্ত্রের ব্যবহার এবং বাস্তব প্রশিক্ষণের বিভিন্ন দিক ঘুরে ঘুরে পরিদর্শন করেন। সেনা বাংকারে নেমে মহড়ায় অংশগ্রহণকারী অফিসার ও সেনা সদস্যদের সঙ্গে রণকৌশল নিয়েও মতবিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি গাছের পাতার আড়ালে ছদ্মবেশে অবস্থানরত সেনা সদস্যদের কাছে গিয়েও খোঁজখবর নেন এবং দায়িত্ব পালনে উৎসাহ প্রদান করেন। এক পর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমান মহড়ায় অংশগ্রহণকারী সেনা সদস্যদের জন্য প্রস্তুত করা তাৎক্ষণিক রান্না করা খাবার গ্রহণ করেন এবং তাদের সঙ্গে চা পান করেন। মাঠ পর্যায়ের সেনা সদস্যদের সঙ্গে সরকার প্রধান দীর্ঘ সময় কাটানোয় উপস্থিত সেনা সদস্যরা উচ্ছ্বাস প্রকাশ করেন।
পরে সেনা সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর উপর গভীর আস্থা রাখে। জাতীয় সংকট ও আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর গৌরবময় ভূমিকার প্রশংসা করে তিনি পেশাদার প্রশিক্ষণ, শৃঙ্খলা ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন। একই সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর উত্তরোত্তর সাফল্য কামনা করেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এ.কে.এম. শামসুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক ও বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খুরশেদ আলম, বিটিভি নিউজ। ক্যান্সারে আক্রান্ত সন্তান নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মা ফাতেমাতুজ জোহরা। আজ দুপুরে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে ক্যান্সারে আক্রান্ত সন্তান মাহমুদুল্লাহ বিন জিসানকে নিয়ে সাক্ষাৎ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মোকসিদুল মুমিন মিথুন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান জিসানের বর্তমান শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। একই সঙ্গে মা ফাতেমাতুজ জোহরাকে চাকরির আশ্বাস দেন। 2024 সালের 5 আগস্ট রাতে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন ফাতেমার বড় ছেলে আব্দুল্লাহ বিন জাহিদ। এর ঠিক 2 সপ্তাহ পর জানতে পারেন তার এই ছোট ছেলে মাহমুদুল্লাহ বিন জিসান ক্যান্সারে আক্রান্ত। এর 7 মাস পর স্বামীকেও হারান তিনি। স্বামী সন্তান হারিয়ে একেবারে অসহায় হয়ে পড়েন ফাতেমা। এ সময় ক্যান্সারে আক্রান্ত সন্তানের চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে অসহায় পরিবারটির পাশে দাঁড়ান বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। তখন থেকেই আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক, বর্তমানে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমানের তত্ত্বাবধানে জিসানের চিকিৎসা চালানো হয়। তখন বর্তমান প্রধানমন্ত্রী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন। তিনি আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমানের মাধ্যমে জিসানের চিকিৎসার খোঁজ খবর নিতেন। তারপর থেকে এখন পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের তত্ত্বাবধানেই চলছে জিসানের চিকিৎসার যাবতীয় ব্যবস্থাপনা। সংসদ অধিবেশন দেখতে আসা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বিকেলে অধিবেশন বিরতির ফাঁকে শিক্ষার্থীদের সাথে সাক্ষাৎ করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী তাদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং তাদের লেখাপড়ার খোঁজ খবর নেন। সেই সঙ্গে দেশ গঠনে ভূমিকা রাখতে নিজেদের দক্ষ করে তোলারও আহ্বান জানান। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। বিএনপি সরকারের সংসদ অধিবেশন দেখার সুযোগ পাচ্ছেন দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় আজ সংসদ অধিবেশন দেখার সুযোগ পান 4 জন বিদেশি শিক্ষার্থী সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। নারায়ণগঞ্জ 1 আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভুইয়ার মাধ্যমে জেলার রূপগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষক সহ মোট 69 জন, নটরডেম কলেজের মাধ্যমে 43 জন শিক্ষার্থী ও 10 জন শিক্ষক সহ 53 জন, বাংলাদেশ লিগ্যাল এইডের মাধ্যমে 4 জন, ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডের বিদেশি শিক্ষার্থী সহ 8 জন এবং সংসদ সদস্য ফাহমিদা হক ও সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের মাধ্যমে 18 সদস্যের প্রতিনিধি দল সংসদ ভবন পরিদর্শন ও অধিবেশন প্রত্যক্ষ করার সুযোগ পান। জাতীয় সংসদে আজ পাবলিক এক্সামিনেশনস অফেন্সেস অ্যামেন্ডমেন্ট বিল 2026 পাশ হয়েছে। শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন বিলটি প্রত্যাহারের প্রস্তাব করলে তা কণ্ঠ ভোটে পাশ হয়। পাবলিক এক্সামিনেশনস অ্যাক্ট 1980 এর অধিকতর সংশোধনের লক্ষ্যে বিলটি পাশ হয়। এছাড়া জাতীয় সংসদে আজ বগুড়া বিশ্ববিদ্যালয় বিল 2026 উত্থাপন করা হয়। শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন বিলটি সংসদে উত্থাপন করেন। পরে বিলটি পরীক্ষাপূর্বক 3 দিনের মধ্যে রিপোর্ট প্রদানের জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়। এর আগে বিকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান অধিবেশনে যোগ দেন।
এদিকে জাতীয় সংসদের প্রশ্ন ও জিজ্ঞাসা উত্তর পর্বে এক প্রশ্নের জবাবে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত যেসব মামলা এখনো প্রত্যাহার হয়নি সেগুলো আইনানুগ প্রক্রিয়ায় যাচাই বাছাই করে পর্যায়ক্রমে প্রত্যাহার করা হচ্ছে এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে। আইনমন্ত্রী বলেন, সরকার রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলোর বিষয়ে আইনসম্মত ও স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ করছে। তো প্রকৃত রাজনৈতিক মামলাগুলো যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়। মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, সাজাপ্রাপ্ত ব্যক্তিদের ক্ষেত্রে সরকার মামলা প্রত্যাহার করতে পারে না। কোনো মামলার আপিল বিচারাধীন থাকলে প্রথমে সেই আপিলের নিষ্পত্তি হতে হবে। অপর এক প্রশ্নের জবাবে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেন, দেশীয় মাছের প্রজাতির বিলুপ্তিরোধ এবং দেশের জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে সরকার সংরক্ষণ, গবেষণা ও আবাসস্থল পুনরুদ্ধার সহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। বিদের বৈঠক আগামীকাল বিকাল 3:30 পর্যন্ত মুলতবি করা হয়েছে। ভারতে পালিয়ে থেকে বাংলাদেশে আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর নির্দেশ দেয়া আওয়ামী লীগ নেতাদের ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। মঙ্গলবার সচিবালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, সিনার অডিও বার্তায় দেশ অস্থিতিশীল করতে অনেক নির্দেশনা দেন, তবে দেশের মানুষকে তার পরাজিত পালিয়ে যাওয়া মুখটা দেখাতে চান না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগ আমলে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে চেষ্টা অব্যাহত থাকবে। এছাড়া আর যাতে টাকা পাচার না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। 5 আগস্টের আগেই জুলাই জাদুঘর উন্মুক্ত করা হবে জানিয়ে উপদেষ্টা জানান, এর মাধ্যমে জুলাইয়ের ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করতে জাতীয় চেতনাকে বাস্তবায়ন করবে সরকার। স্থানীয় সরকার বিষয়ক এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জাহিদুর রহমান জানান, চলতি বছরের অক্টোবরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে, যা শেষ হবে 10 থেকে 12 মাসের মধ্যে। স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রাথমিক রোড ম্যাপ প্রণয়ন করেছে নির্বাচন কমিশন। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য পৃথক রোড ম্যাপ করা হয়েছে। চলতি মাসের শেষের দিকে এগুলো চূড়ান্ত করে প্রকাশ করা হতে পারে। ইন্ডিয়াতে বসে তারা যে এই কাজটা করছেন, এটা মানে রাষ্ট্রীয় জায়গা থেকে আমরা এটা আগেও আমাদের সরকার থেকে কথা বলা হয়েছে, এটা বলা হবে, কারণ এদের অনেকেই মামলার আসামি আছেন, এদের অনেকের নামে ওয়ারেন্ট আছে, কারো কারো নামে সাজা হয়ে গেছে। সুতরাং তারা যেন ওখানে আমাদের কাছে হস্তান্তর, কথা বলা দূরে থাকুক, তাদেরকে তো আমাদের কাছে হস্তান্তর করারই কথা আছে। আমরা সেই জায়গা থেকে রাষ্ট্রীয়ভাবে এই কথা নিয়মিতভাবে বলা হচ্ছে, আমরা সেটা চালিয়ে যাব। প্রধানমন্ত্রী তারেক রহমান রোবোসাপ 2026-এ বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্বকারী ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন। বিকেলে জাতীয় সংসদ ভবনের প্রধানমন্ত্রীর দফতরে শিক্ষার্থীদের সঙ্গে এই মতবিনিময় করেন। এ সময় শিক্ষার্থীরা তাদের তৈরি প্রজেক্ট প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। প্রধানমন্ত্রীও শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিকভাবে মতবিনিময় করেন এবং তাদের উদ্ভাবনী প্রকল্প সম্পর্কে বিস্তারিত ধারণা নেন। প্রধানমন্ত্রী তরুণদের গবেষণা ও বিজ্ঞান ভিত্তিক উদ্ভাবনী কাজে আরও মনোযোগী হতে উৎসাহিত করেন। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী শিক্ষার্থী হিসেবে তাদের এই গৌরবোজ্জ্বল অংশগ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান। এ সময় তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন ভিত্তিক উদ্যোগী ভবিষ্যৎ বাংলাদেশের অগ্রযাত্রার অন্যতম চালিকা শক্তি। এ ধরনের সৃজনশীল উদ্যোগকে এগিয়ে নিতে সরকার প্রয়োজনীয় সহযোগিতা ও সুযোগ সুবিধা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের প্রকল্পের পাশে থাকার আশ্বাস দিয়ে নিষ্ঠা, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান। আশা প্রকাশ করেন, তাদের সাফল্য বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করবে। পরে প্রধানমন্ত্রী তার লেখা সবার আগে বাংলাদেশ বইটি উপহার হিসেবে তাদের হাতে তুলে দেন। মতবিনিময়কালে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত এবং ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাবের হোসাইন উপস্থিত ছিলেন। আগামী 11 থেকে 16 জুলাই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় রোবোসাপ 2026 আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগ সরকারের তৈরি করা ভঙ্গুর অর্থনীতি মোকাবেলা বর্তমান সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। মঙ্গলবার রাজধানীর অফিসার্স ক্লাবে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ৪২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তথ্যমন্ত্রী বলেন, ক্ষমতায় আসার আগেই রাষ্ট্রের বিভিন্ন সমস্যা চিহ্নিত করেছে বিএনপি সরকার। নাগরিকদের উদ্যোক্তা মনোভাব কাজে লাগিয়ে অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। অনুষ্ঠানে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান, পরিচালনা পর্ষদের সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তা ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিনিধিরা অংশ নেন। এ সময় গ্রাহক সেবা, প্রযুক্তি নির্ভর বীমা কার্যক্রম এবং দেশের বীমা খাতের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। আমাদের দেশের বীমা জগৎকে আরো অনেক বেশি গতিশীল করার জন্য আপনাদের ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে নীতিগত কাঠামোকে আরো অনেক বেশি শক্তিশালী করা দরকার, যা জনগণের মধ্যে আস্থা তৈরি করবে আপনাদের ইন্স্যুরেন্স জগতের প্রতি। সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে আজ ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে তারা বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন। আগামী দিনগুলোতে দুই দেশের অর্থনৈতিক, রাজনৈতিক, বাণিজ্যিক, কূটনৈতিক এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে মর্মে তারা আশা প্রকাশ করেন। এ সময় তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা, চীন মিয়ানমার বাংলাদেশ ইকোনমিক করিডোর এবং বাংলাদেশে চীনের বিনিয়োগ ও প্রস্তাবিত বিভিন্ন প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিরোধী দলীয় নেতা রোহিঙ্গা সমস্যার আশু সমাধান এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রত্যাবর্তনে চীন সরকারের সহযোগিতা কামনা করেন। স্বাস্থ্য খাতের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সরকার সেগুলো দূর করার চেষ্টা করছে বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। তিনি আজ রাজধানীর গুলশানের একটি হোটেলে বাংলাদেশে স্বাস্থ্য উদ্যোক্তা হওয়ার পথ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। ডাক্তার জুবাইদা রহমান বলেন, প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং এ লক্ষ্য অর্জনে তরুণদের সম্পৃক্ততার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। ডাক্তার জুবাইদা রহমান বলেন, স্বাস্থ্যসেবার উন্নয়নে তরুণ প্রজন্মের চিন্তা ভাবনা ও উদ্ভাবনী ধারণাকে কাজে লাগাতে চায় সরকার। We endeavor health for all, ensure universal health coverage, and deliver health care to every citizen with dignity and respect, so that no one is ruined paying medical bills and quality care reaches everyone's doorstep. Health entrepreneurship is not only about starting companies or commercializing health services. It is about using creativity, evidence, and discipline to solve real health problems. Listening to communities, designing practical solutions, testing ideas, learning from failure, and building models that are ethical, sustainable, and useful to society. অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন এবং প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডাক্তার জিয়াউদ্দিন হায়দার উপস্থিত ছিলেন। দর্শক, সময় হলো একটি বিরতি নেয়ার। বিরতির পর ফিরব অন্যান্য সংবাদ নিয়ে, সঙ্গেই থাকুন। বিদেশ যাত্রায় দালালের প্রতারণা আর হয়রানি এড়াতে এবার ডিজিটাল হয়েছে প্রবাসী সেবা। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর সব সেবা এখন এক জায়গায়, ওইপি বা ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্মে। এখানে পাচ্ছেন সরাসরি রেজিস্ট্রেশন, জব ম্যাচিং, প্রশিক্ষণ, তথ্য যাচাইয়ের পূর্ণ নিশ্চয়তা এবং সার্ভিস চার্জবিহীন বহির্গমন ছাড়পত্র, যা নিশ্চিত করছে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা। ঘরে বসেই নিবন্ধন করে নিজের আবেদনের অগ্রগতি পর্যবেক্ষণ করুন। সহজ, দ্রুত এবং নিরাপদ। কর্মী, পরিবার ও এজেন্সির জন্য রয়েছে সহজ ব্যবহার নির্দেশিকা। দালালের প্রতারণা থেকে দূরে থাকুন।
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। স্যার, ঋণটা খুব দরকার, বন্ডায় সব শেষ, আবার মাইয়াটারও বিয়ে দিছি। আচ্ছা, আপনি কি সঙ্গে কোনো কাগজপত্র নিয়ে আসছেন? হ্যাঁ স্যার, এই যে এই কাগজপত্রে হবে না, হ্যাঁ, আপনি এই কাগজপত্রগুলো লাগবে। এই যে দেখেন, এই যে এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে, এগুলো আছে আপনার কাছে? আপনার কাছে কি কৃষক কার্ডটি আছে? হ্যাঁ, এই কার্ডটা আমার কাছে আছে। এই কার্ড থাকলে আপনি এই কার্ডের মাধ্যমে ঋণ নিতে পারবেন। হ্যাঁ, পাওয়া যাবে? আচ্ছা শোনো, এই কৃষক কার্ড দিয়ে আমরা ঋণ পাবো, সেই ঋণের টাকা দিয়ে আমরা নিজের জমি সুন্দরভাবে আবাদ করবো। কৃষক কার্ড খুলে দিচ্ছে সহজ শর্তে কৃষি ঋণের দ্বার, আপনার স্বপ্নের সাথী হয়ে। উল্টো কোথায় যাও? ভূমি অফিসে যাই, জমি জমার কাজ, অনেক ঝামেলা। আরে ভূমি অ্যাপ থাকতে কিসের ঝামেলা? এই অ্যাপ ইনস্টল করলে নিবন্ধন করে প্রোফাইল তৈরি করা যায়, ভূমি উন্নয়ন কর সংক্রান্ত তথ্য দেখা যায়, ভূমি উন্নয়ন কর প্রদান করা যায়, দাখিলা দেখা ও ডাউনলোড করা যায়, খতিয়ান ও ম্যাপের আবেদন করা যায়, সকল ফি পরিশোধ করা যায়। এই অ্যাপের মাধ্যমে মিউটেশনের ফি পরিশোধ এবং দাখিলা, ডিসিআর ও খতিয়ান দেখা, যাচাই করা ও ডাউনলোড করা যায়। জেলা উপজেলা পর্যায়ে ভূমি অফিস ও ভূমি সেবা সহায়তা কেন্দ্র তথা LSFC এর ঠিকানা পাওয়া যায় ও গুগল ম্যাপে দেখা যায়। ভূমি মন্ত্রণালয়। দর্শক, বিরতির পর সংবাদে সবাইকে আরও একবার স্বাগতম। তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা সংবিধানের ৫৫ সংশোধনীকে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি আগামীকাল পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বেঞ্চে মঙ্গলবার দ্বিতীয় দিনের শুনানিতে আপিলকারী হিসেবে সুশাসনের জন্য নাগরিক সুজন ও জামায়াতের পক্ষের শুনানি শেষ হয়েছে। শুনানিতে সুজনের আইনজীবী ডক্টর শরীফ ভুইয়া বলেন, সংবিধানের ৫৫ সংশোধনী একটি অস্বচ্ছ প্রক্রিয়া, এর মাধ্যমে সংবিধানের চরিত্র পরিবর্তন করা হয়েছে। আর এ সংশোধনী আংশিক বাতিল চেয়ে রাষ্ট্রের নীতিগত সিদ্ধান্ত আদালতে না নিয়ে জুলাই সনদ অনুযায়ী সংসদের নেওয়া উচিত বলে শুনানিতে তুলে ধরেন জামায়াতের আইনজীবী শিশির মনির। এর আগে পৃথক দুটি রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে ২০২৪ সালে ৫৫ সংশোধনীর কিছু অংশ অসাংবিধানিক ও বাতিল করে রায় দেয় হাইকোর্ট। এ রায়ে কিছু জটিলতা থেকে যাওয়ার এর বিরুদ্ধে বিএনপি ও জামায়াত সহ কয়েকটি পক্ষ পৃথক আপিল করে। ভারী বৃষ্টিপাতে ও পাহাড় ধসের ঘটনায় বান্দরবানের থানচি উপজেলায় নাফাখুম জলপ্রপাত এলাকায় ঘুরতে গিয়ে আটকে পড়া ৭৯ পর্যটক ও ট্যুরিস্ট গাইড রেমাক্রিতে নিরাপদ স্থানে পৌঁছেছেন। বন্ধ ঘোষণা করা হয়েছে জেলার সকল পর্যটন কেন্দ্র। এদিকে ভারী বর্ষণ ও পাহাড় ধসের ঝুঁকিতে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সাজেক পর্যটন কেন্দ্র বন্ধের ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন। অপরদিকে টানা বৃষ্টিতে রেল লাইনে পানি জমায় কক্সবাজারগামী ট্রেন পর্যটক এক্সপ্রেস প্রায় ১,০০০ যাত্রী নিয়ে মঙ্গলবার দুপুর ১টার দিকে চট্টগ্রাম শহরের ১৬ শহর এলাকায় আটকে পড়ে। এদিকে রাঙামাটির বাঘাইছড়িতে পাহাড় ধসে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে।
মৌসুমী বায়ুর প্রভাবে চট্টগ্রামে অতি ভারী বৃষ্টি হচ্ছে। গত 24 ঘন্টায় 330.8 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এবারের মৌসুমে এটিই সর্বোচ্চ বৃষ্টিপাত। ভারী বর্ষণের ফলে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। কোথাও ভেঙেছে সড়ক, কোথাও গাছ ভেঙে পড়েছে সড়কের উপর। টানা বৃষ্টির কারণে দুর্ভোগ বেড়েছে নগরবাসীর। চট্টগ্রাম নগরীর ঝুঁকিপূর্ণ পাহাড় পরিদর্শন করেছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এদিকে প্রবল বর্ষণে বান্দরবনের থানচি ও আলীকদম উপজেলায় পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। রাঙামাটির বাঘাইছড়িতে পাহাড় ধসে লক্ষ্মী বিশ্বাস চাকমা নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। একটানা প্রবল বর্ষণে বান্দরবনের থানচি উপজেলার দুর্গম নাফাপুম জলপ্রপাত এলাকায় ঘুরতে গিয়ে আটকা পড়া ৭৯ জন পর্যটক ও গাইড নিরাপদে রোমাক্রি পৌঁছেছেন। টানা 2 দিনের ভারী বৃষ্টিপাতের কারণে বান্দরবনের সব পর্যটন কেন্দ্র আগামী শুক্রবার পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। এমদাদুল হক পল্লব, ডেস্ক রিপোর্ট, বিটিভি নিউজ। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে চট্টগ্রাম বিভাগে টানা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত গত 24 ঘন্টায় চট্টগ্রামে 394 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারী থেকে অতি ভারী বর্ষণ অব্যাহত থাকায় চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। এই অবস্থায় ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের সরে যেতে মাইকিং করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসন। সেই সঙ্গে প্রস্তুত রাখা হয়েছে নগরের সব কয়টি আশ্রয় কেন্দ্র। বিস্তারিত খায়রুন্নেসা সুলতানার প্রতিবেদনে। চট্টগ্রামে টানা বৃষ্টিতে নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার পাশাপাশি পাহাড় ধসের সংখ্যাও বেড়েছে। নগরীর আকবরশা, আগ্রাবাদ সহ নিম্ন অঞ্চলের এলাকায় জলযোগের পাশাপাশি নগরীর 14 নং ওয়ার্ডে সড়কে গাছ ভেঙে পড়েছে। এটা ভাঙার পরে এটা আবার ভেঙে গেছে। কালকে রাত্রে 4টা বাজে একটা গাছ পড়ছে, মানুষ আহত হয়নি। সকাল 6টা বাজে একটা গাছ পড়ছে, মানুষ আহত হয়নি। আল্লাহ বাঁচায় রাখছে ওদেরকে। এই যে গাছ একটা এটা পড়ে যাবে আজকের ভিতরে। এই গাছগুলো যদি পড়ে মানুষ একজনও বাঁচবে না। এখানে অনেক মানুষ ক্ষতি হবে, অনেক মানুষ আহত হবে। এখানে যেন সাধারণ মানুষেরা ভালো করে চলতে পারে, আমরা ওনার কাছে এটাই অনুরোধ। এখানে যদি মানুষ যদি পার যদি ভাঙে, মানুষ একজনও বাঁচবে না, সব মানুষ মাটিতে চলে যাবে। পরিস্থিতি মোকাবেলায় জরুরি প্রস্তুতি ও সমন্বয়ে জোরদার করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। পাহাড় ধসের ঝুঁকি ও সার্বিক দুর্যোগ পরিস্থিতি নিয়ে জরুরি সভা শেষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন সরাসরি ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ভাঙা সড়ক দ্রুত সচল করতে প্রয়োজনীয় লোকবল নিয়ে উদ্ধার ও সংস্কার কার্যক্রম তদারকি করেন তিনি। এলাকার জন্য আমাদের আশ্রয় কেন্দ্র রেডি আছে, 2টো স্কুল এখানে পাশে আছে। তা আমরা এদেরকে কনভিন্স করে যারা এখানে ভালনারেবল পজিশনে আছে তাদের সবাইকে আমরা সুনির্দিষ্ট জায়গায় আমরা নিয়ে যাওয়ার জন্য এখন মাইকিং করা হবে। এবং আমরা ল এনফোর্সমেন্ট এজেন্সিকেও আমরা বলছি, কুইক রেসপন্স টিম আমরা করেছি। এর মধ্যে জেলা প্রশাসন তাদের মতো করে তারা কাজ করছে, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কাজ করছে, বন্দর কাজ করছে, পানি উন্নয়ন বোর্ড কাজ করছে। সব মিলে আমরা মনে করি যে আমরা অতি দ্রুত এটা ইনশাল্লাহ আমরা যদি সব সংস্থা যেভাবে আমরা কাজ করছি এভাবে কাজ করতে পারি, তাহলে আল্লাহর রহমতে আমরা একটা ভালো রেজাল্ট চট্টগ্রামবাসীকে উপহার দিতে পারবো। সম্ভাব্য যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক ও জরুরি রেসপন্স টিমকে প্রস্তুত রাখা হয়েছে। সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে ঝুঁকিপূর্ণ এলাকা পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় সহায়তা কার্যক্রমও অব্যাহত রয়েছে। আমরা আজকে সকাল থেকে নগরীর আকবরশা এলাকার যে ঝিল এলাকা আছে সেখানে এবং লালখান বাজারের যে পাহাড় আছে সেখানে আমরা সকাল থেকেই 2টা টিম কাজ করছে এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাথে যৌথভাবে আমাদের একটা ইউনিট ডিজাস্টার রেসপন্স টিম তৈরি করা হয়েছে। সেই সাথে আমাদের প্রায় শতাধিক যুব স্বেচ্ছাসেবক প্রস্তুতি গ্রহণ করেছে। ইতিমধ্যে আমরা যে কোনো পরিস্থিতিতে চট্টগ্রামে যে কোনো দুর্যোগ মোকাবেলায় আমরা সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করছি। পাশাপাশি আজ দুপুরে নগরীর আকবরশা 1 নং ঝিলের উপরে আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক ও কর্মকর্তাগণ। যে সমস্ত জায়গাগুলো বেশি ঝুঁকিপূর্ণ তাদেরকে আমরা অনুরোধ করব তারা যেন আমাদের যে প্রত্যেকটা আমরা 8টা শেল্টার সেন্টার স্থাপন করেছি, তাদেরকে খাবার আমরা দিব, কোনো অসুবিধা নাই। সরকারের পক্ষ থেকেই আমরা এই খাবারগুলো সরবরাহ করব। পাশাপাশি আমাদের সিটি কর্পোরেশন তাদের সাথেও কথা হয়েছে, আমরা সবাই মিলে আমাদের এই দুর্যোগ খুব স্বল্প সময়ের জন্য আসে, কিন্তু এই দুর্যোগকে আমাদের সবাই মিলেই মোকাবেলা করব। প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসকারী মানুষকে সতর্ক থাকার এবং প্রয়োজন হলে দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
টানা বৃষ্টি অব্যাহত থাকায় পরিস্থিতির উপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে। খায়রুন্নেসা সুলতানা, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। এবারে থাকছে আন্তর্জাতিক সংবাদ।